বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন পাঠ অর্থাৎ প্রথম অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। শ্রেণীবিন্যাস বলতে আমরা আসলে কি বুঝি? শ্রেণীবিন্যাস বলতে বোঝায় যে আমাদের এই যে বিশাল পৃথিবী আছে, এই পৃথিবীতে যে সকল জীব আছে, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, এই জীবগুলোকে একটা পর্যায়ক্রমভাবে খুব সহজে এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে যদি জানা যায়, তাহলে যে প্রক্রিয়ায় জানানো সম্ভব হবে ওই প্রক্রিয়াটাকে শ্রেণীবিন্যাস বলা হবে। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা আকারে বলি, জিনিসটা এরকম হয় যে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাকে বলা হবে শ্রেণীবিন্যাস। আমরা একটু লিখি, তাহলে বিষয়টা ভালো হবে। বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানার প্রক্রিয়া। তাহলে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের পদ্ধতিটাকে আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস ছিলেন সুইডেনের মানুষ আর কি। তো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই শ্রেণীবিন্যাসের প্রক্রিয়াটাকে আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করলেন যে পৃথিবীতে যে সকল জীব আছে সেগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। যে সকল প্রাণী তিনি দেখলেন যে কিছু প্রাণী দাঁড়ায় থাকে, কিছু জীব আছে দাঁড়ায় থাকে, ডালপালা আছে, পাতা আছে, ফল ধরে, এগুলোকে তিনি বললেন যে এগুলো হচ্ছে উদ্ভিদ। আর কিছু প্রাণী আছে যেগুলো হাঁটাচলা করতে পারে, এক স্থান থেকে আরেক স্থান যাইতে পারে, যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাণী। আর আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে উদ্ভিদ। তো তিনি এই শ্রেণীবিন্যাসকে 2টা ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে উদ্ভিদের আর একটা হচ্ছে প্রাণীর। যে জীবগুলো এক স্থানে দাঁড়ায় থাকে, নড়াচড়া করতে পারে না, ডালপালা আছে, পাতা আছে, ফল ধরে, এগুলোকে তিনি উদ্ভিদ হিসেবে ভাগ করলেন। অর্থাৎ এই ভাগটা হচ্ছে উদ্ভিদের ভাগ। উদ্ভিদগুলো এরকম হয়। আর যে প্রাণীগুলো নড়াচড়া করতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারে, খাদ্য গ্রহণ করে, হাঁটাচলা করতে পারে, এগুলোকে তিনি বলেন যে এগুলো হচ্ছে প্রাণীর ভাগ। তাহলে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি এই শ্রেণীবিন্যাসকে 2 ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আর একটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। 2 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আর একটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। তাহলে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণীর। তো তিনি লক্ষ্য করলেন যে
যে জীবগুলো উদ্ভিদের মতো সেগুলোকে একটা পর্বে তিনি রাখলেন, পর্বটার নাম কি উদ্ভিদ। আর একটা হচ্ছে যেগুলো প্রাণী সেগুলোকে আরেকটা ভাগে রাখলেন, সেটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। তো তিনি এই দুই ভাগে ভাগ করে শ্রেণীবিন্যাসের একটা পর্ব দাঁড় করলেন। এই পর্বটা চলতে থাকলো এই ক্যারোলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা চলতে থাকলো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস যখন এই শ্রেণী বিভাগটা করলেন, এই শ্রেণী বিভাগটা তার সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত তার এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে সবাই মেনে নিয়েছিল। সবাই এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকেই অনুসরণ করে চলতেছিল। একটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস, আরেকটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কাল পর্যন্ত চলতেছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে বিজ্ঞান যখন আরও অগ্রসর হলো, যখন কোষের ডিএনএ আরএনএ প্রকারভেদ আবিষ্কার হলো, কোষের জীবদেহে কোষের বৈশিষ্ট্য আবিষ্কার হলো, জীবদেহে কতগুলো কোষ থাকে এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে থাকলো, জীবের খাদ্যাভ্যাস আবিষ্কার করতে থাকলো। ঠিক এরকম একটা পজিশনে এসে যখন বিজ্ঞান অনেকটা অগ্রসর হয়ে গেছিলো, এরকম একটা পজিশনে এসে আরেকজন বিজ্ঞানী তার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। এই বিজ্ঞানী 1969 সালে এই ক্যারোলাস লিনিয়াসের উদ্ভিদ এবং প্রাণীর যে দুইটা ভাগ করে গিয়েছিলেন, এই ভাগগুলোকে 5টা ভাগে ভাগ করেন। উদ্ভিদ এবং প্রাণীকে 5টা রাজ্যে ভাগ করেন। 5টা রাজ্যে ভাগ করে শ্রেণীবিন্যাসকে আরও বিস্তারিত রূপ দেন। কখন? 1969 সালে আর.এইচ. হুইটেকার নামক যে বিজ্ঞানী, তিনি এই ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিভাগকে আরও বিস্তারিত রূপ দেন, 5টা রাজ্যে ভাগ করেন। 5টা রাজ্য কি আমরা দেখি। জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন আর.এইচ. হুইটেকার। প্রথমটা হচ্ছে মনেরা, দ্বিতীয়টা হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে প্রোটিস্টা, পর হচ্ছে ফানজাই। প্লান্টি, আরেকটা হচ্ছে অ্যানিমেলিয়া। আর.এইচ. হুইটেকার 1969 সালে এসে ক্যারোলাস লিনিয়াসের ওই দুইটা ভাগকে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী হিসেবে যে তিনি যে শ্রেণীবিন্যাস করেছিলেন, ওই শ্রেণীবিন্যাসকে আরও বিস্তারিতভাবে রূপ দেন। 5টা রাজ্যে তিনি ভাগ করেন। পুরো জীবজগৎকে তিনি 5টা রাজ্যে ভাগ করেন। এই 5টা রাজ্যকে 5 কিংডম বলা হয়ে থাকে। কিংডম মানে কি? রাজ্য। কিংডম মানে রাজ্য। কয়টা রাজ্য? 5টা, সো 5 কিংডম। তো আর.এইচ. হুইটেকার 5 কিংডম অর্থাৎ 5টা রাজ্যে পুরো জীবজগৎকে এই 5টা রাজ্যের অন্তর্ভুক্ত করেন, এই 5টা রাজ্যে ভাগ করেন। এটা হচ্ছে আর.এইচ. হুইটেকারের শ্রেণীবিন্যাসের একটা বিস্তারিত রূপ। আর আগে ক্যারোলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাস ছিল সেটা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ছিল। বিংশ শতাব্দীর পরে 1969 সালে আর.এইচ. হুইটেকারের এই শ্রেণীবিন্যাসটা সবাই ফলো করা শুরু করে। এরপর 1974 সালে এরপরে আরেকজন বিজ্ঞানী 1974 সালে, বিজ্ঞানীর নাম হচ্ছে মার্গিউলিস। এই বিজ্ঞানী 1974 সালে এই 5 কিংডমকে আরও বিস্তারিত রূপ দেন। প্রথমে ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসকে বিস্তারিত রূপ দেন,
আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকারের ওই শ্রেণীবিন্যাসকে আবার আরও বিস্তারিত রূপ দেন হচ্ছে মার্কিউলিস 1974 সালে। তিনি এসে বললেন যে আর.এইচ. হুইটেকারের 5টা রাজ্য ভাগ করা ঠিক আছে, কিন্তু এই 5টা রাজ্যকে আরও 2টা রাজ্যের অন্তর্ভুক্ত করা যায়। তিনি তার শ্রেণীবিন্যাস, মার্কিউলিসের শ্রেণীবিন্যাসটা এরকম ছিল যে জীবজগৎকে প্রথমে তিনি 2টা শ্রেণীতে ভাগ করলেন। একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আর একটা হচ্ছে সুপার কিংডম 2। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। তিনি জীবজগৎকে এই 2টা সুপার কিংডমে ভাগ করেন, কিংডম 1 আর কিংডম 2, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। তিনি সুপার কিংডম 1 এটার নাম দেন হচ্ছে প্রোক্যারিওটা, আর এটার সুপার কিংডম 2 এর নাম দেন ইউক্যারিওটা। তো তিনি জীবজগৎকে প্রথমে এই 2টা রাজ্যে আগে ভাগ করেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। এটার নাম দেন প্রোক্যারিওটা, এটার নাম দেন ইউক্যারিওটা। এরপরে আর.এইচ. হুইটেকার যে 5টা রাজ্য আবিষ্কার করেছিল, ওই 5টা রাজ্যকে এই 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করেন। অর্থাৎ আর.এইচ. হুইটেকারের যে 5টা রাজ্য ছিল, সেই 5টা রাজ্যকে এই 2টা সুপার কিংডমের মধ্যে দিয়ে আরও বিস্তারিতভাবে শ্রেণীবিন্যাসকে আলোচনা করেন। তো কোনটাকে কোথায় দিছিল এটা আমরা একটু দেখে নেই। মনেরা রাজ্যকে তিনি সুপার কিংডম 1-এ রাখেন, আর বাকি যে 4টা ছিল প্রোটিস্টা, বাকি 4টাকে তিনি সুপার কিংডম 2-এর আওতাভুক্ত করেন। প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো তিনি এই বাকি 4টাকে সুপার কিংডম 2-এর আওতাভুক্ত করেন। তাহলে প্রথমে ক্যারোলাস লিনিয়াস জীবজগতের শ্রেণীবিন্যাস করেছিলেন 2টার মাধ্যমে। একটা বিভাগের নাম ছিল উদ্ভিদ, আরেকটা বিভাগের নাম ছিল প্রাণী। তো উদ্ভিদ এবং প্রাণীকে আরও বিস্তারিতভাবে 5টা রাজ্যের অন্তর্ভুক্ত করেন কে? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকারের 5টা রাজ্যকে পরবর্তীতে মার্কিউলিস 1974 সালে আরও 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করেন, অর্থাৎ আরও বিস্তারিত রূপ দেন। সুপার কিংডম 1, যার নাম দেন তিনি প্রোক্যারিওটা, এই সুপার কিংডম 1-এর আওতাভুক্ত করেন মনেরাকে। বাকি থাকে সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা, এর আওতাভুক্ত করেন বাকি 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই 4টা রাজ্যকে সুপার কিংডম 2-এর আওতাভুক্ত করেন। তো আমরা এখন সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2-এর মাধ্যমে এই 5টা রাজ্যকে জানব। তাহলে প্রথমে শুরু করি সুপার কিংডম 1। সুপার কিংডম 1-এর মধ্যে প্রথমে আসি। তো যে প্রাণীগুলো সুপার কিংডম 1-এর মধ্যে থাকবে, সেই প্রাণীগুলোকে আদিকোষী হতে হবে। আদিকোষী হতে হবে, এককোষী হতে হবে এবং আণুবীক্ষণী হতে হবে। যে প্রাণীগুলো সুপার কিংডম 1-এর আওতাভুক্ত হবে, অর্থাৎ যে প্রাণীগুলোকে সুপার কিংডম 1-এ রাখবো, সেই প্রাণীগুলোকে আদিকোষী হতে হবে, এককোষী হতে হবে এবং আণুবীক্ষণিক হতে হবে। আদিকোষী মানে হচ্ছে যে প্রাণীগুলোর নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, সেগুলোকে বলা হবে আদিকোষী। এটা আদিকোষী নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আরও জানব। তো যে প্রাণীগুলোর নিউক্লিয়াস সুগঠিত থাকবে না সেগুলো হচ্ছে আদিকোষী, আর সুপার কিংডম 1-এর প্রাণীগুলো এই আদিকোষী হবে, তাদের নিউক্লিয়াস সুগঠিত থাকবে না।
এবং সুপার কিংডম 1-এর প্রাণীগুলো এককোষী হবে, অর্থাৎ প্রাণীগুলোর মধ্যে শুধু একটাই কোষ থাকবে এবং প্রাণীগুলো অবশ্যই আণুবীক্ষণিক হবে। যেহেতু একটা কোষ কখনোই চোখে দেখা যাবে না, সো প্রাণীগুলোকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এগুলোকে তখন বলা হবে কি, আণুবীক্ষণিক। ওকে, তাহলে এই রকম প্রাণী, এই যে আদিকোষী, এককোষী এবং আণুবীক্ষণিক প্রাণীগুলো হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের মধ্যে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো আদিকোষী, এককোষী এবং আণুবীক্ষণিক, অর্থাৎ মনেরা রাজ্যের প্রাণীগুলো সুপার কিংডম 1-এর আওতাভুক্ত। এখন আমরা মনেরা রাজ্যের প্রাণীগুলো কীরকম হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম হয় এটা জানব। বৈশিষ্ট্য জানব। আচ্ছা, তাহলে মনেরা রাজ্যের যে প্রাণীগুলো থাকবে সেই প্রাণীগুলোকে এককোষী অবশ্যই হতে হবে। তাহলে আমরা অপশন আকারে লিখি। আমরা এই বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট আকারে লিখব, পয়েন্ট আকারে ছোট করে লেখার চেষ্টা করব, তাহলে সহজে মনে রাখা যাবে। ঠিক আছে, তাহলে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য আমরা প্রথমে এই প্রাণীগুলোকে এককোষী হতে হবে, যেহেতু সুপার কিংডমের শর্তই হচ্ছে এককোষী হতে হবে, তাহলে মনেরা রাজ্যের প্রাণীগুলো এককোষী হবে। এককোষী অর্থাৎ প্রাণীগুলোতে শুধুমাত্র একটাই কোষ থাকবে। 2 নম্বর পয়েন্টে প্রাণীগুলোকে ফিলামেন্টাস হতে হবে। ফিলামেন্টাস। এখন ফিলামেন্টাস কি? ফিলামেন্ট হচ্ছে একটার পর একটা লম্বালম্বিভাবে যুক্ত হয়ে সুতার মতো একটা গঠন তৈরি করবে। যেমন একটা প্রাণী আছে, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, এভাবে লম্বালম্বিভাবে যুক্ত হবে, হয় একটা সুতার মতো গঠন তৈরি করবে। এটাকে বলা হয় ফিলামেন্টাস। তো মনেরা রাজ্যে যে প্রাণীগুলো থাকবে এরা এরকম ফিলামেন্ট গঠন করে থাকে, ফিলামেন্টাস হবে, ফিলামেন্ট গঠন করে থাকবে। সো ওই প্রাণীগুলো হবে কি, ফিলামেন্টাস, অর্থাৎ একটির পর একটি লম্বালম্বিভাবে যুক্ত হবে, এটাকে বলা হয় ফিলামেন্ট। আর যে প্রাণীগুলো ওই রকম ফিলামেন্ট গঠন করে থাকে সেগুলো বলা হয় ফিলামেন্টাস। এবং কলোনিয়াল। কলোনিয়াল কথাটার অর্থ হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করবে। প্রাণীগুলো যেমন এই যে সুতার মতো অংশ তৈরি করে লম্বালম্বিভাবে যুক্ত হয়, সেগুলোকে বলা হয় ফিলামেন্টাস। এবং প্রাণীগুলো একটা জায়গার মধ্যে দলবদ্ধভাবে, অনেকগুলো প্রাণী একখানে দলবদ্ধভাবে যোগ করে, এটাকে বলা হয় কলোনিয়াল। তো প্রাণীগুলো ফিলামেন্টাস হবে এবং কলোনিয়াল হবে। এরপর হচ্ছে প্রাণীগুলোর ক্রোমাটিন বস্তু থাকবে কিন্তু নিউক্লিয়ার পর্দা থাকবে না। আচ্ছা, আমরা লিখি আগে। ক্রোমাটিন বস্তু থাকে, আমরা নিউক্লিয়াস মনে হয় এর আগে ইতিমধ্যে দেখে ফেলছি। এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এখানে নিউক্লিওলাস থাকে, এখানে ক্রোমোজোম থাকে। তো এই মনেরা রাজ্যে যে প্রাণীগুলো থাকে, এই প্রাণীগুলোর ক্রোমাটিন বস্তু থাকে, অর্থাৎ এই যে ভিতরে যে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। এই যে গোল আকৃতির যে অংশটা নিউক্লিওলাস, এটা থাকবে না। আবার নিউক্লিয়ার পর্দা, বাইরে যে পর্দাটা থাকে নিউক্লিয়াসের, এটাও থাকবে না। শুধুমাত্র এই ভিতরের ক্রোমাটিন বস্তুগুলো থাকবে। ওকে, ক্রোমাটিন বস্তু থাকে না এবং পর্দা, ক্রোমাটিন বস্তু থাকে, পর্দা থাকে না, নিউক্লিওলাসও থাকে না। নিউক্লিওলাস অর্থাৎ ভিতরের যে গোলাকার বস্তুটা থাকে না। ওকে, এরপর প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অংশগুলোও থাকবে না। আর কি কি থাকবে না দেখি, একটু লিখি। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থাকে না, তাহলে প্রাণীগুলোর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, অর্থাৎ প্রাণীগুলোর কোষের মধ্যে এই অঙ্গাণুগুলো থাকবে না। এই অঙ্গাণুগুলো কি, এটা আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে শিখব। আচ্ছা,
তাহলে এরপরে আসি, এই অঙ্গনগুলো থাকে না। এটা কয় নাম্বার পয়েন্ট গেল? এটা হচ্ছে ডি ছিল। আচ্ছা, এরপর আসি এফ নাম্বার পয়েন্টে। আচ্ছা, এই প্রাণীগুলোর মধ্যে ওই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই অঙ্গাণুগুলো থাকবে না, ঠিক আছে, কিন্তু রাইবোজোম যে অঙ্গাণুটা আছে, রাইবোজোম অঙ্গাণুটা থাকবে। রাইবোজোম অঙ্গাণু থাকবে। ওকে, আগের অঙ্গাণুগুলো থাকবে না এবং রাইবোজোম অঙ্গাণুরা থাকবে। এখন রাইবোজোম অঙ্গাণু কি, এটা কিন্তু আমরা কোষ যখন পড়বো তখন বিস্তারিতভাবে জানবো। আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে রাইবোজোম থাকবে, আর আগে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এইগুলো থাকবে না। আচ্ছা, তাহলে এরপরে আসি হলো জি নাম্বার পয়েন্টে। এই প্রাণীগুলো বংশবৃদ্ধি করে। কীভাবে বংশবৃদ্ধি করে? দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। লিখি একটু আগে, বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজন মানে হচ্ছে, ধরো এটা একটা মনের রাজ্যের প্রাণী, হ্যাঁ, এই মনের রাজ্যের প্রাণীটা এখন সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, তখন এটা একটা প্রাণী হলো, এটা একটা প্রাণী হলো। এই যে সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এটাকে বলা হয় দ্বিবিভাজন। এই প্রক্রিয়ার মাধ্যমে মনের রাজ্যের প্রাণীগুলা বংশবৃদ্ধি করে। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এই প্রাণীগুলা খাদ্য গ্রহণ কীভাবে করে জানো? এই খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে। শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ যে কোনো, তারা যে সকল খাদ্যবস্তু খায় সেগুলোকে শুষে নিয়ে গ্রহণ করে, এটা হচ্ছে শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে এই প্রাণীগুলো সালোক সংশ্লেষণ মাধ্যমেও খাদ্য তৈরি করতে পারে। এর কিছু কিছু প্রাণী সালোক সংশ্লেষণের মাধ্যমেও খাদ্য তৈরি করে। এই সালোক সংশ্লেষণকে আবার ফটোসিনথেটিক বলা হয়। ফটোসিনথেটিকও বলা হয়ে থাকে। কারণ ফটোসিনথেটিক পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সালোক সংশ্লেষণে আরেক নাম হচ্ছে ফটোসিনথেটিক। এই ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণের মাধ্যমেও এই প্রাণীর কিছু কিছু প্রাণী খাদ্য গ্রহণ করে আর কি, খাদ্য তৈরি করে। এর উদাহরণ হচ্ছে মনেরার উদাহরণ হচ্ছে নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। এটা দেখতে ঠিক এরকম হয়, এরকম, যেহেতু কলোনিয়াল, আগেই বলে দিয়েছিলাম, এরা এইভাবে ফিলামেন্টাস হয়, তো ফিলামেন্টাস এভাবে সুতার মতো আকারে এরা থাকে। এটা হচ্ছে নস্টকের একটা চিত্র। আর হচ্ছে ব্যাকটেরিয়া দেখতে অনেকটা এরকম হয়। তো ব্যাকটেরিয়াগুলো একত্রিত দলবদ্ধ হয়ে অবস্থান করে। তো এই হচ্ছে আমাদের মনের রাজ্যের দুইটা উদাহরণ, এটা পরীক্ষায় আসতে পারে। তো এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের আলোচনা এবং সুপার কিংডম 1-এর আলোচনা, মনের রাজ্যের বৈশিষ্ট্য। আশা করি পড়াশোনাগুলো রেডি করবেন এবং আমাদের পরবর্তী ক্লাসে সুপার কিংডম 2 সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে শেষ করে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথে থাকবেন। আর ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফেসবুক গ্রুপ আছে আমাদের, গ্রুপে সবাই অবশ্যই যুক্ত হবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও আমাদের চ্যানেলের আওতাভুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।